তুই শুধু আমার উন্মাদনা পর্ব সংখ্যা ১৩। বিদেশি কুত্তা এত ভালো কবে থেকে হলো? আমাকে ঘুরতে নিয়ে যাবে? আল্লাহ মনে হয় সুবুদ্ধি দিয়েছে। বলেই সিমি নিজের রুমে ঢুকে গেল। সেখানে বসে গল্প করছিল যারা, সামিয়া আর রাত্রি। সিমি ওদের তিনজনকে দেখে চোখ ছোট ছোট করে বলল, তোদের তিনজনের কি আর জায়গা নেই গল্প করার যখন দেখি আমার রুমে? যারা মুখ ভাঙিয়ে বলল, শ্বশুরবাড়ি থেকে এসে লেকচার মারছে। সিমি তখন ভুরু কুচকে বলল, জাউরা পাখি আমার শ্বশুরবাড়ি কোত্থেকে আসলো? আমি তো ওই বিদেশি কুত্তার রুমে ছিলাম। রাত্রি একটু ঢং করে বলল, আয় হায়, তোরা দেখ আমাদের নাশপতি ভাইকে আজকাল চোখে হারাচ্ছে কেউ, তাই সব সময় ওই রুমে থাকে। সিমি দাঁত কিরমির করে বলল, আসমান জমিনে যদি এক হয়ে যায় তাও মেনে নেব, তবে আমার পাশে ওই বিদেশি কুত্তাকে আমি কখনোই মানব না। মানিস না বলেই আজ তোর হাজবেন্ড। সামিয়ার কথা শুনে যারা, রাত্রি দুজন হেসে উঠল। সিমি এবার চিল্লিয়ে বলল, শালা মির্জাফরের বংশধররা বেরিয়ে যা আমার রুম থেকে। সামিয়া আস্তে আস্তে বলল, কেন বেবি, জিজু আসবে নাকি? সিমি চোখ গরম করে সামিয়ার দিকে তাকাতেই সামিয়া চুপ হয়ে গেল। বোঝাই যাচ্ছে সিমি আজ অনেক রেগে আছে। তাই ওরা তিনজন বের হয়ে গেল সিমির রুম থেকে। ওরা বেরোতেই সিমির দরজা লাগিয়ে দেয়। রাগে যেন মাথা ফেটে যাচ্ছে ওর। লাইট অফ করে পর্দা টেনে দিয়ে বেডে শুয়ে পড়ল। রাগ কমানোর জন্য এটাই বেটার অপশন। এদিকে ওরা তিনজন বাহিরে এসে হাসাহাসি করছে। যারা সামিয়াকে বলল, সামু, আমি আর যারা নিচে যাচ্ছি, তুই কি যাবি? মনটা এখন ছাদের দিকে ইশারা করছে, তোরা যা, আমি ছাদে যাব। যারা আর রাত্রি নিচে গেল। সামিয়া ফোন স্ক্রল করতে করতে ছাদে গেল। সিঁড়ি বেয়ে উঠে ছাদের দরজার কাছে আসতেই কারোর শক্তপোক্ত বুকের সাথে জোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। সামিয়া হালকা ব্যথাও পেল। সে চোখ সামনের দিকে তাকিয়ে দেখে জাবেদার ভাতার তার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। সামিয়া উঠে দাঁড়িয়ে জিহানের দিকে তাকিয়ে বলল, এই জাবেদার ভাতার, সমস্যা কি আপনার? ফেলে দিলেন কেন আমাকে? জাবেদার ভাতার এমন নাম শুনে যেন জিহানের কাশি উঠে যাচ্ছে। নিজেকে সামলিয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, এই জাবেদার ভাতারটাকে? আপনি? আপনার বউয়ের নাম জাবেদা, তাই সেই সূত্রে আপনি তার বর। খাঁটি বাংলায় বলতে গেলে জাবেদার বর না, জাবেদার ভাতার ইজ বেস্ট। জিহানের এবার সত্যি সত্যি কাশি উঠে গেল। সে বলল, এই জাবেদাকে কই পেলে তোমরা? এখনো পাইনি, তবে আপনার জন্য খুঁজছি। এই মেয়ে ভালোই ফটর ফটর করে দেখছি। সামিয়া মুখ ভাঙিয়ে বলল, আমার মুখ আছে তাই ফটর ফটর করি, তাতে আপনার কি সমস্যা? শালার আজকের দিনটাই খারাপ। জড়িয়ে ধরলো বাজার থেকে কিনে আনা মিষ্টি আর ধাক্কা মারলো মিস ক্যারকেরানি। অসহ্য, বাড়িতে থেকেও আজকাল শান্তি পাওয়া যাচ্ছে না। ধ্যাত, বউয়ের হক সবাই নিয়ে নিচ্ছে, ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। বলেই জিহান চলে যেতে নিলে সামিয়া পথ আটকে ধরে বলল, এই আপনি আমাকে কি নাম ধরে ডাকলেন? জিহান বিরক্ত কণ্ঠে বলল, এক কথা দ্বিতীয়বার বলতে আমি পছন্দ করি না, মেয়ের রাস্তা ছাড়ো। বললেই হলো নাকি? দেখেন মিস্টার জাবেদার ভাতার, বেশি তিরিং বিরিং করলে কিন্তু একেবারে জাবেদার কাছে রেখে আসবো। এই যে মিস ক্যারকেরানি, বেশি পকর পকর করলে কিন্তু তোমার দিনে দুপুরে সর্বনাশ করে দেব। সামিয়া ভাব নিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলল, ওরে আইসে আমার সর্বনাশ আলী রে, কি সর্বনাশ করবেন আপনি? খাঁচায় বন্দি করে রাখবো। আমি কি পাখি নাকি জামাই খাঁচায় বন্দি করবেন? জিহান বাঁকা হেসে বলল, সমস্যা কি? আমি যদি চাই তোমাকে পাখিও বানাতে পারি। সামিয়া উপহাস করে বলল, ও আচ্ছা, তাই নাকি? প্লিজ তাহলে আমাকে পাখি বানিয়ে দেন। আমার না পাখি হওয়ার অনেক শখ। পাখি হয়ে আকাশে ঘুরে নিজের জামাইকে খুঁজবো, আহ কি শান্তি। বলেই সামিয়া জিহানের দিকে তাকাতে জিহান কি যেন বিড়বিড় করতে করতে চলে গেল। সামিয়াও জিহানের দিক থেকে মুখ সরিয়ে ভেংচি কেটে ছাদে উঠে গেল। বিকাল 6:05। সেলিনার সোজা মিষ্টির রুমের সামনে আসলো। 2-3 বার নক করলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। সেলিনা এবার ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকতেই কেমন যেন রক্তের ঘ্রাণ ভেসে আসলো। চারিদিকে অন্ধকার। সেলিনার সুইচ বোর্ড হাতড়ে লাইট অন করতেই চমকে উঠল, চিৎকার দিয়ে উঠল। সেলিনা দৌড়ে বেডের কাছে আসতেই দেখলো অবহেলিত হয়ে পড়ে থাকা মিষ্টি।
যে বেডে হেলাম দিয়ে ফ্লোরে বসে আছে, চুলগুলো এলোমেলো, চারিদিকে কাচের টুকরো, হাত থেকে রক্ত পড়ছে এখনো টুপটাপ করে। সাদা ফ্লোর লাল হয়ে গিয়েছে, কেঁপে কেঁপে উঠছে প্রতিবার। সেলিনা গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরলো। সেলিনার চোখে পানি, সে মিষ্টিকে আগলিয়ে বলল, কি হয়েছে সোনা, তোর এই অবস্থা কেন? এমন কিভাবে হলো আমার সোনা বাচ্চা, বল। মিষ্টি চোখ বন্ধ করলো, দুইবার বড় বড় শ্বাস নিয়ে বলল, খালামণি, নিশান কি ম্যারিড? সেলিনা মিষ্টিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, যেই দিন বিয়ের কথা বলেছি সেদিন রাত 2টোর সময় বিয়ে করেছি। মিষ্টির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে সেলিনাকে বলল, আমার মধ্যে কিসের কমতি ছিল খালাম্মু? আমি কি নিশানের বউ হওয়ার যোগ্যতা রাখি না? আমি কি নিশানকে আমার করে পেতে পারতাম না? সেলিনা মিষ্টিকে এক হাত ছেড়ে তার সামনের চুলগুলো ঠিক করে মুখে হাত রেখে বলল, আমার ছেলের বউ হওয়ার যোগ্যতা একমাত্র তোরই আছে সোনা। তাই তো নিশানের বিয়ে হয়েছে, এটা তোকে বলিনি, আর এখানে নিয়ে এসেছি, কারণ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। সেলিনার কথার অর্থ মিষ্টি বুঝতে পারল না, তাই বলল, ঠিক বুঝতে পারলাম না খালা আম্মু, একটু বুঝিয়ে বলো। সেলিনা মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, সিমিকে আমি সত্যিই ভালোবাসি, তবে সেটা 10 বছর আগে, যেদিন আমার ছেলেকে রক্তাক্ত করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেদিন থেকে আমার মনে সিমির জন্য ঘৃণা জন্ম নিয়েছে। তাছাড়া আর কিছুই নেই, আর না আসবে। ওকে আমি ঘৃণা করি, তবে সবাইকে বুঝতে দেই না। সবাই জানে আমি সিমিকে অনেক ভালোবাসি। মিষ্টি সেলিনার মুখের দিকে এখনো তাকিয়ে আছে। সেলিনা মিষ্টিকে উঠে দাঁড় করালো, তারপর বলল, সব কথা এভাবে বলতে নেই, দেওয়ালেরও কান থাকে। যা শোনা, গোসল করে আয়, আমি এইগুলো পরিষ্কার করার ব্যবস্থা করছি। মিষ্টি আর দ্বিতীয় কোনো বাক্য না বলে ওয়াশরুমে ঢুকে গেল। সেলিনা একটা সার্ভেন্টকে ডেকে মিষ্টির রুমটা পরিষ্কার করিয়ে নিল। তারপর নিজের রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। পোশাকে রক্ত লেগেছিল। দেখতে দেখতে ধরনীর বুকে অন্ধকার নেমে আসছে। সময়টা 7:30। নিশান মাত্র বাসায় ফিরল। সেই দুপুরে বের হয়েছিল আর এখন আসলো। ও সোজা নিজের রুমে চলে যায়। রুমে ঢুকেই ব্লেজার আর ফোন বেডে রেখে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে নিশানকে রুমে যেতে দেখে সিমি দ্রুত নিজের রুমে যায় রেডি হতে। বলা তো যায় না, ওই বিদেশি কুত্তা এসে দেখে যদি সিমি এখনো রেডি হয়নি, তাহলে হয়তো 3য় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। ঘুরতে নিয়ে যাক আর না যাক, রেডি হয়ে থাকা ভালো। সিমি ফ্রেশ হয়ে একটা মিষ্টি কালারের লং গাউন পরলো। চুলগুলো উঁচু করে বাঁধলো ক্লিপ দিয়ে। ওড়নাটা মাথায় দিয়ে ভালোভাবে জড়িয়ে নিল। মুখে পন্ডস ক্রিম আর ঠোঁটে লিপ বাম দিয়ে বেডে বসে পড়ল। এদিকে নিশান ওয়াশরুম থেকে বের হয়ে আসলো গোসল করে। সে একটা কালো ব্ল্যাক ডায়মন্ড প্যান্ট আর সাদা শার্ট পরল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো ঠিকঠাক করলো। পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে সিমির রুমের দিকে যেতে যেতে ফোল্ড করে নিল হাতা। নিশান সিমির রুমে ঢুকতেই দেখতে পায় সিমি রেডি হয়ে বসে আছে। মিষ্টি রঙের জামা সাথে মাথায় ঘোমটা দেয় সিমিকে দারুণ দেখাচ্ছে। নিশান কয়েক পলক তাকিয়ে রইল। সিমি তার দিকে তাকাতে চোখ নামিয়ে নিল। নিশান সিমির হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে সবাই বসেছিল, এমনকি মিষ্টিও। জিহান নিজের রুমে আছে। নিশান সিমিকে নিয়ে যাচ্ছে হাত ধরে, সবাই দেখছে, কিন্তু কেউ কিছুই বলছে না। কি বলবে? তারা স্বামী স্ত্রী, যা পারে করুক। নিশান সিমিকে নিয়ে নিজের ব্ল্যাক মার্সিডিজের কাছে গেল। সিমিকে ফ্রন্ট সিটে বসিয়ে নিশান ড্রাইভিং সিটে বসে পড়ল। তাদের মধ্যে কোনো কথাবার্তা হলো না, যে যার মতো চুপ করে আছে। নিশানের গাড়ি থামলো এক নির্জন জায়গা, যেখানে আশেপাশের কোনো বাড়িঘর নেই। আছে শুধু দুই পাশে ঘন জঙ্গল। সিমির ভয় লাগছে, তাও চুপ করে আছে। নিশান গাড়ি থেকে নামলো, সাথে সিমিকেও নামালো। গাড়ির পেছনের ডিকি থেকে নিশান একটা কোদাল বাহির করলো। সিমি শুধু দেখছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। নিশান সিমির হাত ধরে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সিমির গা হাত পা যেন কাঁপছে। জঙ্গলের একটু ভেতরে ঢুকে নিশান থামলো। হাতে থাকা ফোন সিমির হাতে দিয়ে বলল, ফোনের ফ্ল্যাশ অন কর। সিমি কাঁপা কাঁপা হাতে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করলো। নিশান কোদাল নিয়ে মাটি কাটতে লাগলো। সিমি এইবার নিজেকে শক্ত করে নিশানের দিকে তাকিয়ে বলল,
এইখানে এভাবে মাটি কাটছেন কেন? নিশান জবাবে বলল, মাটি কেটে কবর তৈরি করছি। নিশানের এই সামান্য কথা যেন সিমির মনে ভয়ের উতাল পাতাল অবস্থা। সে যেন কাঁপতে লাগলো, মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না। প্রায় 10 মিনিটের মাথায় নিশান একটা কবর খুঁড়ে ফেলল। নিশান এবার সিমির কাছে গেল। সিমি কাঁপতে থাকা শরীর দেখে বলল, কি হয়েছে জান বাচ্চা, তুই কাঁপছিস কেন? সিমির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিশানের মুখের রং পাল্টে গেল। সিমিকে নিজের দিকে ফিরিয়ে বাহু জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস দেখে আমি অবাক হই ইস্যু। নিজেই নিজের ঘরে সতীন ডাকিস, আমেজিং ব্যাপার স্যাপার তাই না? নিশানের কথা শুনে সিমি কেঁপে উঠল। সে তুতলানো কণ্ঠে বলল, আসলে আমি ভুল করে। বাকি কথা শেষ করার আগে নিশান সিমির হাত জোরে চেপে ধরে চিৎকার করে বলল, তোর ভুলের গুষ্টি মারি। বলেই নিশান সিমিকে পাজা কোলে তুলে নিয়ে নিশান সিমিকে কবরের কাছে এনে জোরে সেই কবরের মধ্যে ফেলে দিল। এইভাবে জোরে ফেলায় সিমি কোমরে হাতে সব জায়গায় ব্যথা পেয়েছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। নিশান এর মধ্যে কবরের পাশে যেই মাটি আছে সেটা সিমির গায়ে দিতে লাগলো। সিমি দ্রুত চোখ খুলল। সামনে তাকাতেই নিশানকে এইভাবে মাটি দিতে দেখে সিমি চিৎকার দিয়ে কাকুতি মিনতি করে বলল, নিশান ভাই এসব কি করছেন? আমি মরে যাব তো, প্লিজ এমন করবেন না। নিশান সিমির গায়ে মাটি দিতে দিতে বলল, রিল্যাক্স জান বাচ্চা, মরবি না। যদি বারবার মরার কথা বলিস তো এর থেকেও বেশি শাস্তি অপেক্ষা করছে তোর জন্য। কিন্তু সিমি কি রিল্যাক্স থাকতে পারছে? সে চিৎকার করতেই আছে। নিশান সিমির পেট পর্যন্ত মাটি তুলে দিল। তারপর সে নিজের প্যান্টের পকেট থেকে স্কচ টেপ বের করে সেটা সিমির 2 হাতে জড়িয়ে রাখলো। সিমি কান্না করছে, জোরে চিৎকার করছে। নিশান আবার মাটি দিতে লাগলো। এইভাবে সিমির গলা পর্যন্ত মাটি দিয়ে নিশান সিমির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, জান বাচ্চা, বড়ই ভুল করেছিস তুই। তুই জানিস আমি তোকে কতটা চাই, তারপরও এই সব। তাই সামান্য শাস্তি দিলাম, মাইন্ড করিস না। বলেই নিশান ওই জায়গা ছেড়ে দিল। নিশানকে চলে যেতে দেখে সিমি আবারও জোরে চিৎকার করে কেঁদে উঠল, ও নিশান ভাইয়া, আমাকে একা রেখে যাবেন না প্লিজ। আমার ভয় করছে, কি অন্ধকার, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার ভয় লাগে, আমাকে নিয়ে যান। সিমির কথা এই অন্ধকার জঙ্গলের মধ্যে যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে। তার শব্দ শুনে পাখিরা উড়ছে এদিক ওদিক, শেয়ালও ডাকছে, কুকুর ডাকছে, শুকনো পাতার মচমচ শব্দ, সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। সিমির ভয়ের জন্য জান বেরিয়ে আসছে। এদিকে নিশান রাস্তার কাছে গাড়িতে হেলাম দিয়ে সিমির দিকে তাকিয়ে আছে বাঁকা হাসি হেসে। সিমি কান্না করতে করতেই যাচ্ছে আর নিশানকে ডাকছে, নিশান ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে এই জায়গা থেকে তোলেন ও নিশান ভাই, আমি এবার সত্যিই মরে যাব নিশান ভাই। সিমির এইসব আর্তনাদ শুনে নিশানের কোনো হেলদোল হচ্ছে না। সে ওইভাবে সিমির দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে 10 মিনিট হয়ে গেল। সিমির গলা শুকিয়ে গিয়েছে, চিৎকার করতে পারছে না আর। ভয়ের মাত্রা বাড়ছে। মাটির ভেতরে থাকা সারা শরীর অবশ হয়ে আসছে। কোনো পোকামাকড় কামড়িয়ে দিয়েছে কিনা সে কিছুই বুঝতে পারছে না। চোখ দুটো যেন বুজে আসছে। গলা থেকে আওয়াজ বের করানোর চেষ্টা করছে, পারছে না। বেরোলো শুধু অল্প কিছু কথা, পানি দাও আমাকে, কেউ পানি দাও। ব্যাস, তার কথা বন্ধ। সেই জায়গায় অজ্ঞান হয়ে যায় সিমি। এদিকে পুরোটা সময় নিশান সিমির দিকে তাকিয়েছিল। সিমি অজ্ঞান হতেই নিশান নিজের ফোনের সামনে এনে জিহানের নাম্বারে কল দিল। 2-3 বার রিং হতে জিহান কল রিসিভ করলো। জিহানকে কিছু বলতে না দিয়ে নিশান বলে উঠল, ইমিডিয়েটলি এই লোকেশনে চলে আয়, হাতে মাত্র 15 মিনিট। আমি লোকেশন তোর ফোনের মেসেজে সেন্ড করেছি। বলেই কল কেটে দিয়ে লোকেশন পাঠিয়ে দিল। এদিকে জিহান কিছুই বুঝতে পারল না। তাও সে এক মুহূর্ত দেরি না করে যেই অবস্থায় ছিল ওই অবস্থায় বের হয়ে গেল। 15 মিনিট পরে ওই লোকেশনে আসতেই দেখে নিশান গাড়িতে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছে। জিহান নিশানের কাছে গিয়ে বলল, বল কি জন্য ডাকছিস? নিশান সরল সোজাভাবে জবাব দিল, তোর বোনকে জ্যান্ত কবর দিয়েছিলাম, এখন অজ্ঞান হয়ে গিয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যা। নিশানের কথা শুনে জিহান অবাক হয়ে প্রশ্ন করল, নিশান, তুই কি আদৌ ভালো মানুষ?
তুই একটা সাইকো, তুই পাগল, মাথা খারাপ হয়ে গিয়েছে তোর। জিহানের কথায় নিশান চিৎকার দিয়ে বলল, হ্যাঁ আমি পাগল, আমি সাইকো, আমি উন্মাদ। তবে আমার এই সব উন্মাদনা শুধু তোর বোনের জন্য। অনলি ইস্যু, ও ব্যতীত আর কারোর জন্যই আমি পাগলামি নেই, আমার উন্মাদনা নেই। এখন যা, ওকে নিয়ে হাসপাতালে যা, কুইক। বলেই নিশান নিজের গাড়িতে উঠে বসতে জিহান বলল, তুই কোথায় যাচ্ছিস? নিশান স্টিয়ারিংয়ে হাত দিয়ে বলল, এক্সপ্লেন করার মতো ইচ্ছে আমার নেই। বলেই নিশান গাড়ি চালিয়ে চলে গেল। অনেক দূর, এই রাতের অন্ধকার তার সাথে গাড়িও মিলিয়ে গেল অন্ধকারে। জিহান ফোনের ফ্ল্যাশ অন করে দৌড়ে সিমিকে খুঁজে আর পেয়েও যায়। সিমির এই অবস্থা দেখে নিজের কেমন একটা লাগছে, চোখে যেন পানি এসে ভিড় জমিয়েছে। আসলে নিশান কতটা নিষ্ঠুর। জিহান দ্রুত সিমের গায়ের ওপর থেকে মাটি সরিয়ে নিল, হাতে থাকা স্কচ টেপ ফেলে দিয়ে সিমিকে কোলে তুলে নিজের গাড়িতে বসালো। দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে এসে সিমিকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে গেল। সিমির অবস্থা দেখে ডাক্তারের গা পর্যন্ত কাটা দিয়ে উঠল। দ্রুত তাকে নিয়ে চিকিৎসা শুরু করে দিল। জিহান বাড়িতে খবর দিল, তবে এই সব জ্যান্ত খবর দিয়েছে এসব কিছুই বলল না। একটা বানানো মিথ্যা বানিয়ে বলল, মায়া মায়া মহামায়ার ভিতরে আমি কে, আমি কে, আমি কে তোর। নিশানের মুখে এমন গান শুনে পাশে থাকা তার গার্ডরা যেন বিষম খাচ্ছে। আদৌ কি এটা বিশ্বাস করা যায়? নিশান গান গাইছে। নিশান একটা বন্দুক হাতে বাম হাতে ধরে আছে, আর ডান হাতেই শাহাদাত আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করতে করতে গান গেয়ে উঠল। এর মধ্যে নিশানের ফোনে কল আসলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে নিশান বাঁকা হেসে বলল, আমার পিপাসা ওদের রক্ত দিয়েই মেটাবো, আমি আসছি, একটাও যেন পালাতে না পারে, ধরে রাখ, আত্মীয়তা কর। বলেই কল কেটে দিল। কিছু সময় বসে রইল, হুট করে দাঁড়িয়ে বের হয়ে গেল। সাথে তার দুজন গার্ডও গেল, হয়তো কোনো অজানা গন্তব্যে পাড়ি জমাচ্ছে।